দেখে নেওয়া যাক দ্বিতীয় কেরিয়ারটি, আইন। এটি এমন একটি জায়গা যা খোলা থাকবে আপনি যে কোনো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ক্লাস 11 এবং 12-এ পড়ার পরেও সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েই আইনের মতো ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে পারে। এখন বিচার বিভাগ হলো আমাদের ভারতের মতো গণতন্ত্রের 4টি স্তম্ভের একটি। এখন আইনের মধ্যে প্রযুক্তিগতভাবে বিশ্বের বেশিরভাগ দেশে আইন হলো এমন একটি কোর্স যা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করার পরেই যে কেউ করতে পারে। কিন্তু ভারতে আপনার কাছে দুটি উপায়ে আইন পড়ার অপশন রয়েছে। ক্লাস 12-এর ঠিক পরেই 5 বছরের একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হিসেবে পড়তে, বা যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পরে সে সায়েন্স, কমার্স, আর্টস বা যে কোনো কোর্সই হোক না কেন, এবং তারপরে আপনি এলএলবি কোর্স করতে পারেন। অর্থাৎ আপনি 5 বছরের একটি ইন্টিগ্রেটেড বিএ এলএলবি প্রোগ্রাম করতে পারেন। আজকাল আপনার বিকম এলএলবি, বিবি এলএলবি এবং বিএসসি এলএলবি ইন্টিগ্রেটেড কোর্সও রয়েছে। অথবা আপনি আগে যে কোনো কোর্স শেষ করতে পারেন, যেমনটি আমি আগে উল্লেখ করেছি, এবং তারপরেই 3 বছরের এলএলবি কোর্স করতে পারেন। এখন আইন ক্ষেত্রের ভিতরে আপনি একজন আইনজীবী হতে পারেন, আপনি একজন এডুকেটর হতে পারেন, আপনি একজন জাজ হতে পারেন, একজন সলিসিটর হতে পারেন। আসুন আইনের ভিতরে যা যা অপশন রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক, এবং বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম, কিছু কোর্স, কিছু কলেজ যা কেরিয়ার পোর্টালে রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক। এখন কেরিয়ার পোর্টালে যাওয়ার আগে আমরা আইনের মতো কেরিয়ারে যাওয়ার সাথে সাথে এর ভালো দিকগুলি আর যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির কথা বলি। প্রথমত, আইন হলো দেশের নাগরিকদের সাহায্য করার একটি দুর্দান্ত উপায়, কারণ আইনি ভাষা বোঝেন এমন মানুষের প্রয়োজন রয়েছে। সমাজের সব স্তরে এবং দেশের সব জায়গায় আইনজীবীর মতো মানুষের প্রয়োজন আছে। তাই আপনি গ্রামাঞ্চল থেকে আসুন অথবা কোনো মেট্রোপলিটন শহর থেকেই আসুন না কেন, আপনার সবসময়ই একজন আইনজীবীর প্রয়োজন হবে। সুতরাং এটি একটি পেশাদার ডিগ্রি কোর্স, যেখানে কেউ আপনার ডিগ্রি শেষ হওয়ার পরেই আপনি চাকরি পেয়ে যেতে পারেন। এটি হলো এর ভালো দিক, আপনি আপনার দেশের নাগরিকদের বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারেন। এবার এর কয়েকটি চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া যাক। একজন আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার কয়েক বছর সময় লাগবে। তাই ছাত্রছাত্রীরা আমাদের প্রায়ই জিজ্ঞাসা করে যে আমি আমার কোর্স শেষ করার পর ঠিক কী ধরনের মাইনে পেতে পারি। যদিও আপনি চাকরি পেয়ে যেতে পারেন, কিন্তু নিজেকে একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনার বছর দুয়েক সময় লেগে যাবে। নিজেকে প্রতিষ্ঠিত করার আগে আপনাকে অনেক সিনিয়র আইনজীবীর অধীনে কাজ করতে হতে পারে, এবং আপনার বই পড়ার একটি গুরুত্বপূর্ণ অভ্যেস থাকতে হবে। এখন আইনে একটি সাধারণ ভুল ধারণা হলো যে একজন দুর্দান্ত আইনজীবী হতে গেলে আমাকে একজন সুবক্তা হতে হবে, যা পুরোপুরি সত্য নয়। আজ আপনি দেখবেন যে যারা আদালতে জনগণের প্রতিনিধিত্ব করেন সেই বেশিরভাগ আইনজীবী বছরের পর বছর অভিজ্ঞতার মাধ্যমে এইখানে পৌঁছেছেন। এখন এর জন্য সময় লাগে, কিন্তু আমরা ছাত্রছাত্রী হিসেবে যেটি করতে পারি, বা এই বয়স থেকে আমরা ছাত্রছাত্রীদের যা করতে উৎসাহিত করতে পারি, সেটি হলো তাদেরকে আরও দক্ষ আইনজীবী হওয়ার জন্য, আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য আসুন তাদের মধ্যে বই পড়ার অভ্যেস গড়ে তুলি। এখন এটি আরও কিছুটা বোঝার জন্য কেরিয়ার পোর্টালে চলে যাওয়া যাক। পরবর্তী কেরিয়ার দেখে নেব। আমরা সরাসরি ঢুকে পড়ব লয়ারের পেশায়। এখন প্রথমে মনে রাখতে হবে যে আইনজীবী হওয়ার বিভিন্ন উপায় রয়েছে। একজন ছাত্র বা ছাত্রী ক্লাস 12-এর পর একটি ইন্টিগ্রেটেড বিএ এলএলবি, বিকম এলএলবি, বিএসসি এলএলবি বা বিবিএ এলএলবি প্রোগ্রাম হিসেবে আইন পড়া যেতে পারে। তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন ছাত্র বা ছাত্রী 3 বছরের একটা এলএলবি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে। সুতরাং ইন্টিগ্রেটেড 5 বছরের প্রোগ্রামে একটি স্নাতক ডিগ্রি বা একটি স্নাতক কোর্স এবং এর সাথে এলএলবিও থাকবে। একজন ছাত্র যে কোনো স্ট্রিমে ক্লাস 11 ও 12 পড়া শেষ করার পর এই বিষয় নিয়ে পড়তে পারে, এবং তারপরে তারা এলএলবি কোর্স সম্পূর্ণ করার পরে এলএলএমও করতে পারে। সুতরাং আরও একবার বলে দিই, ছাত্রছাত্রীরা এটিকে একটি ইন্টিগ্রেটেড 5 বছরের প্রোগ্রাম হিসেবে বা কোনো স্নাতক ডিগ্রির পরে 3 বছরের এলএলবি প্রোগ্রাম হিসেবে অনুসরণ করতে পারে। যদিও বিভিন্ন কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এন্ট্রি লেভেলের বেতন স্কেল ভিন্নভাবে পরিবর্তিত হয়। আমরা দেখেছি যে ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলি সমস্ত আইন কলেজ জুড়ে সেরা কিছু নিয়োগের প্রবণতা রাখে। সুতরাং স্পেশালাইজেশন এরিয়াগুলি এখানে উল্লেখ করা হয়েছে, তবে এগুলি কিন্তু ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েট লেভেলেই বেছে নিতে পারে না। শুধুমাত্র এলএলএম লেভেলেই যে কেউ আইনে স্পেশালাইজেশন বেছে নিতে পারে। তবে এমন কিছু কিছু কলেজ রয়েছে যেগুলির নিজস্ব স্পেশালাইজেশনের অপশনস রয়েছে, যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি। বিকম, বিএসসি বা বিবিএ এলএলবি ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট স্ট্রিমের পড়াশোনার দিকে পরিচালিত করে, যা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন বিকমের ক্ষেত্রে এটি হলো অ্যাকাউন্টেন্সি, ফিনান্স এবং আইন। বিএসসির ক্ষেত্রে রয়েছে গবেষণা ভিত্তিক কোর্স, এবং এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা পেটেন্টের আইনি দিকগুলি বিবেচনা করতে পারে। আর বিবিএ এর ম্যানেজমেন্ট এবং আইন, যা এই কোর্সে কম্বাইন করা হয়। এবং আমাদের দেশে কিছু নির্দিষ্ট কলেজ রয়েছে যেখানে কিছু আইনে স্পেশালাইজেশন করানো হয়, এনার্জি ল এবং এই জাতীয় অন্যান্য বিকল্প রয়েছে। তবে সবচেয়ে সাধারণ অপশনটি হলো বিএ এলএলবি ডিগ্রি, যা ভারতের ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলিতে এই বিষয়ে সবচেয়ে সাধারণ কোর্স। আপনি যদি কলেজের প্রকারগুলি খুঁজে বের করতে চান,
এখন ভারতের বেশিরভাগ কলেজে হয় ছাত্রছাত্রীদের ক্ল্যাট অথবা কমন ল অ্যাডমিশন টেস্টের মতো একটি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অনুসরণ করবার অনুমতি পাবে। আপনি ল স্কুল অ্যাডমিশন টেস্টও দেখতে পারেন, তবে এটি এমন একটি পরীক্ষা যা কয়েকটি বেসরকারি কলেজই স্বীকৃতি দেয়। এনএলইউ দিল্লি বাদে সমস্ত ন্যাশনাল ল ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট মেনে নেবে, যা ক্ল্যাট নামেও পরিচিত। এনএলইউ দিল্লি এমন একটি কোর্স যার যোগ্যতা অর্জন করা যাবে আইলেটের মাধ্যমে, যা হল অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট। এটি আবার শুধুমাত্র এনএলইউ দিল্লির জন্য। তাছাড়া কিছু বেসরকারি কলেজ রয়েছে যাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম রয়েছে। বম্বে গভর্নমেন্ট ল কলেজের নিজস্ব এন্ট্রান্স এক্সাম রয়েছে এবং এখনও অবধি ক্ল্যাটকে স্বীকৃতি দেয় না। আপনি যদি এন্ট্রান্স এক্সামে ক্লিক করেন, আপনি এখানে উল্লেখ করা বিভিন্ন এন্ট্রান্স টেস্টগুলি খুঁজে পাবেন। এর মধ্যে কয়েকটি হলো বেসরকারি কলেজের জন্য। সুতরাং যেমন আমি এখানে উল্লেখ করেছি, এলএলএম এবং পিএইচডির জন্য রাজ্যগুলিতে আপনার আইলেট আছে, তবে ব্যাচেলর, বিএ, এলএলবি প্রোগ্রামগুলির জন্য আরও একটি আইলেট রয়েছে। সুতরাং একটা এন্ট্রান্স এক্সামে ক্লিক করলে আপনি ক্ল্যাট ল ইউজি দেখতে পাবেন। আপনি যোগ্যতার মাপকাঠি দেখতে পাবেন। হ্যাঁ, ক্ল্যাট 2022-এর ইউজি প্রোগ্রামের জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, ন্যূনতম নম্বর প্রয়োজন এবং ছাত্রছাত্রীরা এখানে যে কোনো স্ট্রিম থেকেই আসতে পারে। পরীক্ষার প্যাটার্নটি কেমন, এর জন্য মার্কসের ব্রেকআপ কি, এই সমস্ত তথ্য পোর্টালে পাওয়া যাবে। আমরা ছাত্রছাত্রীদের এটি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দিই, যদিও কেরিয়ার গাইডদেরও এই এন্ট্রান্স এক্সামগুলি কেমন হবে তা বোঝার প্রয়োজন আছে। অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশনের পদ্ধতি, অংশগ্রহণকারী কলেজের তালিকা যেখানে এই এন্ট্রান্স এক্সামের স্বীকৃতি দেওয়া হবে, আপনি দেখতে পাচ্ছেন যে 21টি এনএলইউর সবকটি এখানে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের সময়সীমার তারিখ, এই বছর কবে থেকে কবে আবেদন ওপেন হয়েছে, পরীক্ষার তারিখ এবং যে প্রেস রিলিজ ঘটেছে, এই সব তারিখ এখানে পোর্টালেই উল্লেখ করা আছে। এন্ট্রান্স এক্সাম থেকে বেরিয়ে আমরা চলে যাব চাকরির সুযোগ এবং ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য যে ধরনের কাজের পরিবেশের প্রয়োজন সেই বিষয়ে। আদালতে যেখানে নির্দিষ্ট সময় কাজ চলে, সেখানে আইনজীবীদের সাধারণত কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। এটি কেস লোডের ওপর নির্ভর করতে পারে, আর কাজের সময় কখনো কখনো দীর্ঘ আর অনিয়মিত হয়ে থাকে। প্রধান ভূমিকা এবং দায়িত্বগুলির মধ্যে আপনি লক্ষ্য করবেন যে প্রচুর পেপার ওয়ার্ক রয়েছে। একজন লয়ারের কাজে প্রচুর ডকুমেন্টেশন, পড়াশোনা, গবেষণার প্রয়োজন রয়েছে। এই কারণেই যারা আইনজীবী হতে আগ্রহী তাদের এটি জানিয়ে দেওয়াটি জরুরি। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দক্ষতাগুলি, তার মধ্যে একটি হল পড়ার অভ্যেস এবং লিখিত তথ্য অত্যন্ত দ্রুত বুঝতে পারাটাও কিন্তু এমন একটি দক্ষতা যা একজন আইনজীবীর জন্য কাম্য। এখন ছাত্রছাত্রীদের উদ্যমী এবং অনুসন্ধানী হতে হবে। রিজনিং, ভালো উচ্চারণ দক্ষতা, ভাষায় ভালো দক্ষতা, যা সাধারণত একটি ভালো পড়ার অভ্যেস থেকেই আসে, মৌখিক অভিব্যক্তি, মানসিক স্থিতিশীলতা, মেন্টাল কম্প্রিহেনশন, সমস্যার প্রতি সংবেদনশীলতা, এসবই হলো এমন সমস্ত গুণ যেগুলি শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে তারা যদি আইনের দুনিয়ায় কেরিয়ার গড়তে চায়। ওয়ার্ক অ্যাক্টিভিটিও এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং যে ছাত্রছাত্রীরা আইনের জায়গায় কাজ করতে চাইছে, তারা হয় ইন হাউস আইনি পরামর্শদাতা হিসেবে কর্পোরেটগুলিতে যোগ দিতে পারে, আইন সংস্থাগুলিতেও যোগ দিতে পারে যেখানে তারা অন্যান্য সিনিয়র আইনজীবীদের সাথে সক্রিয় মামলা গ্রহণ করতে পারে, বা লিটিগেশনের সাথে যুক্ত রয়েছেন এমন সিনিয়র প্র্যাকটিসিং লয়ারের সাথে তার চেম্বারে যোগ দিতে পারে। সাধারণত এই তিনটি ক্ষেত্রে আইনজীবীরা কাজ করতে পারেন। তবে এমন সংস্থাও রয়েছে যারা লিগ্যাল প্রসেস আউটসোর্সিং বা এলপিও করে। তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার কারণ শুধুমাত্র ছাত্রছাত্রীর যে ধরনের কাজে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে তার উপর নির্ভর করবে, এবং সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখন কেরিয়ার হিসেবে হোটেল ম্যানেজমেন্টে এটি সেই এমন কয়েকটি ক্ষেত্রের মধ্যে একটি যেখানে আপনি দেখবেন লোকজন সব রকমের ডিপার্টমেন্টে কাজ করছে। এখন আমি আপনাকে ছোট একটি সফরের মধ্যে দিয়ে নিয়ে যাব। এখন আমি নিশ্চিত যে কেরিয়ার গাইড হিসেবে আমাদের মধ্যে বেশিরভাগই আমরা হয়তো অন্য জায়গায় গিয়েছি, আমরা হয়তো হোটেলে থেকেছি। এখন আপনি একটি হোটেলে ঢোকার পর থেকে আপনি একজন রিসেপশনিস্টের সাথে দেখা করা পর্যন্ত এবং আপনি আপনার নিজের রুমে চেক ইন করা পর্যন্ত আপনি দেখতে পাবেন যে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের লোকজন আপনার সাথে কথা বলছে, আপনাকে রুমটির রেট সম্পর্কে জানাচ্ছে, ভেতরে ঢোকার পর আপনাকে স্বাগত জানাচ্ছেন, আপনাকে সঠিক রুমে পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত করছেন, আপনার বিল সময় মতো আপনার কাছে পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত করছে, হোটেলে কোনো ইভেন্ট থাকলে সেই সম্পর্কে আপনাকে জানাচ্ছে, সেটি অর্গানাইজ করা, সেই সমস্ত বিষয়গুলি এই ফ্রন্ট অফিস বিভাগ পরিচালনা করে। এটি একটি ডিপার্টমেন্ট। এখন আপনি একবার রুমের ভিতরে ঢুকলে আপনি সেই রুমে কি কি আশা করবেন? আপনি আশা করবেন একটি পরিষ্কার রুম, আপনি আশা করেন যে ওই রুমে বিছানার চাদরগুলি যেন পরিষ্কার থাকে, ওয়াশরুমটি যেন পরিষ্কার থাকে, এবং আপনি যে হোটেলে আছেন সেটিও যেন পরিষ্কার থাকে, গ্রহণযোগ্যভাবে সাজানো বা নান্দনিকভাবে আনন্দদায়ক হয়।
সুতরাং এটি হাউসকিপিং বিভাগের দায়িত্ব। আপনি যদি কোনো রেস্তোরাঁয় যান তাহলে আপনি লক্ষ্য করবেন যে কোনো একজন আপনাকে পরিবেশন করতে এসে আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কী ধরনের খাবার খেতে চান। তিনি হলেন ওয়েটার। এটি হলো খাদ্য ও পানীয় পরিষেবা বিভাগ, যে বিভাগটি নিশ্চিত করে যে তৈরি করা খাবারটি সঠিক অতিথির কাছে পৌঁছেছে, এটি সঠিক উপায়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং আপনি যে ধরনের পানীয় অর্ডার করবেন সেটিও খাদ্য ও পানীয় পরিষেবা বিভাগের অংশ। আর সবশেষে ফুড প্রোডাকশন ডিপার্টমেন্ট, শেফ, যারা আপনার জন্য বিভিন্ন কুইজিনের নানান রকমের সমস্ত সুস্বাদু খাবারগুলি তৈরি করে থাকেন। সুতরাং হোটেল ইন্ডাস্ট্রির এই হলো 4টি প্রধান ডিপার্টমেন্ট: ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড প্রোডাকশন আর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। এখন হোটেল ম্যানেজমেন্টের মতো একটি জায়গায় যেতে পারার জন্য ছাত্রছাত্রী হিসেবে আপনি যে কোনো সাবজেক্ট কম্বিনেশন থেকেই আসতে পারেন। এখানে ছাত্রছাত্রীদের সাধারণত কয়েকটি এন্ট্রান্স এক্সাম দিতে হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই এখানে আমরা এখানকার কিছু ভালো দিক আর কিছু চ্যালেঞ্জ সম্পর্কে জেনে নেব। ভালো দিকগুলি হলো, বিশ্বের বেশিরভাগ হোটেলিয়াররাই দেশ বিদেশের নানান চমৎকার জায়গায় ট্রাভেল করেন। যেখানেই হোটেল আছে সেখানেই পর্যটক আছে, আর যেখানেই পর্যটক আছে সেখানেই হোটেলিয়ারের প্রয়োজন আছে। ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের খাবারের সংস্পর্শে আসবে এবং অবশ্যই বিভিন্ন ধরনের লোকেদের পরিবেশন করার সুযোগ পাবে। তবে এর কয়েকটি চ্যালেঞ্জ হলো, যদিও এটি একটি প্রফেশনাল কোর্স যেখানে আপনি আপনার কোর্সটি সম্পন্ন করার পরই কোনো চাকরি পাবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের অনেক হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটই তাদের একটি করে প্লেসমেন্ট সিস্টেম আছে বলে দাবি করে, যেখানে ডিগ্রি শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীদের হোটেলে প্লেসমেন্ট দেওয়া হয়। এর কয়েকটি চ্যালেঞ্জ: শেফদের খুব দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। কিছু কিছু শেফদের নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হতে, কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকতে এবং এমন একটি জায়গায় পৌঁছতে অনেকগুলি বছর লেগে যায়, বা আপনার নিজস্ব রেসিপি ডিজাইন এবং তৈরি করতে পারেন। সাধারণত হোটেল শিল্পে, অন্তত ভারতে, আমাদের কাজের সময় খুব দীর্ঘ হয়। আপনি গ্রাহক পরিষেবার মুখাপেক্ষী, যেখানে আমরা এই মন্ত্রে বিশ্বাস করি যে গ্রাহক সর্বদাই সঠিক। সুতরাং আপনি যে পরিষেবা প্রদান করেন তার মান যাতে সবসময় উচ্চতর হয় তা নিশ্চিত করার জন্য আপনার উপর চাপ থাকে। তাহলে এইগুলি হলো হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা এবং এটিকে দীর্ঘমেয়াদী কেরিয়ার হিসেবে দেখার জন্য কয়েকটি চাপ। তবে যেখানেই পর্যটন আছে সেখানে একটি হোটেলের প্রয়োজন আছে এবং সেই সাথে হোটেলিয়ারেরও প্রয়োজন আছে। উপরন্তু ভারতের হোটেল ম্যানেজমেন্ট ছাত্রছাত্রীদের চাহিদা বিশ্বের সব জায়গায় রয়েছে। আমরা দেখেছি যে শেফরা এখানে পড়াশোনা করেন তাদের সারা বিশ্বের সর্বোচ্চ হোটেলগুলিতে চাহিদা রয়েছে, এমনকি বিশ্বের ক্রুজ লাইনারগুলিতেও। সুতরাং এটি সেই এমন কয়েকটি কেরিয়ারের মধ্যে একটি যেখানে আপনি ভারতে পড়াশোনা করলেও আপনি বিশ্বের যে কোনো অংশেই নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। সুতরাং আসুন এটিকে আরও ভালোভাবে বোঝার জন্য কেরিয়ার পোর্টালে চলে যাওয়া যাক। পোর্টালে আবারও স্বাগতম। আমরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছিলাম এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার সময় এটি মনে রাখা জরুরি যে কোনো স্ট্রিম, বিষয়ের যে কোনো স্কোপের ছাত্রছাত্রীরাই এই কেরিয়ার গড়তে পারে। সুতরাং সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ এবং ক্রস ওভার কম্বিনেশনের সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি কম্বিনেশনের সাবজেক্ট থেকেও ছাত্রছাত্রীরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার গড়তে পারে। তাদের শুধু এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ভারতে হোটেল ম্যানেজমেন্টের বেশিরভাগ প্রতিষ্ঠানের জন্য এটি হল এনসিএইচএমসিটি। এনসিএইচএমসিটির অর্থ হল ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি। এটি জেইইর পাশাপাশি একটি পরীক্ষা যা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দ্বারা পরিচালিত হয়। এখন এই এরিয়ায় প্রফেশনালরা বিবিএ বা বিএসসি করতে পারে অথবা বিএইচএম ডিগ্রি, যেখানে তারা 4টি বিভাগের এক্সপোজার পাবে, যা হলো ফ্রন্ট অফিস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেস, হাউসকিপিং। আর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের অধীনে আপনি ফুড প্রোডাকশন এবং F&B পরিষেবা দুটোই পাবেন। এখন F&B পরিষেবা সাধারণত বারটেন্ডার, বাসবয়, ওয়েটার এবং ফুড প্রোডাকশনের জন্য এই ক্যাটাগরির মধ্যে আপনি বেকার, শেফদেরও পাবেন। এখন সাধারণত ফ্রন্ট অফিস, F&B পরিষেবা, হাউসকিপিংয়ের জন্য উঁচু স্তরের সামাজিক দক্ষতা এবং উদ্যোগী দক্ষতার প্রয়োজন। ফুড প্রোডাকশনের জন্য একজনকে হতে হবে মাল্টিটাস্কার। এখন শিক্ষাগত প্রয়োজনীয়তা বেশিরভাগ কেরিয়ারের তুলনায় মোটামুটি কম, বিশেষ করে এই কারণেই যে এই ইন্ডাস্ট্রি শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রির বদলে কাজের এক্সপোজারের মাধ্যমে অভিজ্ঞতা এবং শেখাটা বেশি পছন্দ করে। সুতরাং বেশিরভাগ সেলিব্রিটি শেফ, যাকে আমরা মিডিয়ার মাধ্যমে জানি,
সাধারণত তারা ডিগ্রি বা মাস্টার্স যোগ্যতা বা ডিপ্লোমা শংসাপত্রের পরিবর্তে রান্নাঘর থেকেই শিক্ষালাভে বেশি সময় ব্যয় করেন। সুতরাং এটি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে যোগ্যতার চেয়ে অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি এমন একটি বিকল্প হতে পারে যা এমন ছাত্রছাত্রীদের জন্য সুপারিশ করা যেতে পারে যারা আর্লি এমপ্লয়মেন্ট খুঁজছেন। এখন হসপিটালিটি প্রফেশনালদের যে সাধারণ কাজের পরিবেশের জন্য প্রস্তুত থাকা উচিত তা হল এই কাজের পরিবেশগুলিতে সাধারণত তাদের লম্বা কয়েক ঘন্টা ধরে কাজ করতে হতে পারে। তাদের এমন দিনগুলিতে কাজ করতে হতে পারে যখন মানুষের আগমনের সংখ্যা বেশি, অর্থাৎ সাধারণত ছুটির দিনগুলিতে, সেই সব দিনে যখন সবাই আরাম করে। সুতরাং হসপিটালিটি প্রফেশনালরা সেই দিনগুলিতে বেশি কাজ করে যখন অন্যান্য পেশাগুলিতে সাধারণত ছুটি থাকে। এখন কাজের ভূমিকা এবং দায়িত্বগুলি সাধারণত ছাত্রছাত্রীদের এটি বুঝতে সাহায্য করে যে কিসের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রফেশন থেকে কি কি আশা করতে হবে। দক্ষতার মধ্যে রয়েছে এন্টারপ্রাইজিং, কনভেনশনাল, রিয়েলিস্টিক, সোশ্যাল পর্যন্ত। এন্টারপ্রাইজিং মানে এমন কেউ যে কাজে লেগে থাকতে পারেন। কনভেনশনাল মানে এমন কেউ যে নিয়মের একটি নির্দিষ্ট সেট প্যাটার্ন অনুসরণ করতে পারে এবং সেই সিস্টেমে কাজ করতে পারদর্শী। রিয়েলিস্টিক হলো এমন একজন যে সাধারণত হাতে কলমে কাজ করতে পছন্দ করেন। সুতরাং হসপিটালিটি সেক্টরে অনেক পেশা বা স্পেশালাইজেশনের জন্য দরকার শারীরিকভাবে ফিট থাকা এবং মোটামুটি দীর্ঘ সময়ের জন্য ঘুরে বেড়াতে সক্ষম হওয়া। খুব কম কাজের ক্ষেত্রেই চেয়ার বা একটা সিট বা একটা নির্দিষ্ট ডেস্ক বরাদ্দ করা হয়, অবশ্যই রিসেপশনিস্ট বা ফ্রন্ট অফিস বিভাগে যারা কাজ করেন সেই মানুষগুলি ছাড়া। বেশিরভাগ ডিপার্টমেন্টই হলো এমন যেখানে লোকজন সাধারণত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করে। আর সোশ্যাল হওয়া এমন কেউ যে এমন একটি সামাজিক সেটআপে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে আপনি ক্লায়েন্টের অভিযোগগুলি সামলাবেন এবং আপনি চেষ্টা করবেন গ্রাহকদের বা তাদের কথায় অতিথিদের কাছ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার। এবং ওয়ার্ক অ্যাক্টিভিটিগুলি একজন ছাত্র বা ছাত্রী যখন ফ্রেশার হিসেবে ইন্ডাস্ট্রিতে যোগ দেবে তখন তাদের কী ধরনের দায়িত্ব নিতে হবে তার জন্য প্রস্তুত হতে সহায়তা করে।